হাই স্টুডেন্টস, আমি মৌসুমি সাহা। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটেস্ট লার্ন। আজকে আমি চলে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ। এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে রাষ্ট্রের সংজ্ঞার বিস্তারিত আলোচনা। তো দেখে নেওয়া যাক প্রথমে কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। 1 নম্বর কোশ্চেন হলো, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন অপশান এ টিউটনরা, অপশান বি গ্রিকরা, অপশান সি রোমানরা, অপশান ডি ইতালীয়রা। সঠিক উত্তরটি হবে অপশান এ টিউটনরা। 2 নম্বর কোশ্চেনটি হলো, সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র শব্দটির ব্যবহার করেন। সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র শব্দটির ব্যবহার করেন অপশান এ বোদা, অপশান বি উড্রো উইলসন, অপশান সি বার্জেস, অপশান ডি ম্যাকিয়াভেলি। সঠিক উত্তরটা হবে অপশান ডি ম্যাকিয়াভেলি। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা রয়েছে প্রায়। রাষ্ট্রের সংজ্ঞা রয়েছে প্রায় অপশান এ 150টি, অপশান বি 140টি, অপশান সি 145টি, অপশান ডি 160টি। সঠিক উত্তরটি হবে অপশান সি 145টি। 4 নম্বর কোশ্চেনটি হলো, রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়। রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় অপশান এ নির্দিষ্ট ভূখণ্ড, অপশান বি জনসমষ্টি, অপশান সি নাগরিক, অপশান ডি সরকার। সঠিক উত্তরটি হবে সরকার, অপশান ডি সরকার। 5 নম্বর কোশ্চেনটি হলো, রাষ্ট্র গঠনের প্রধান উপাদান হলো। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান হলো অপশান এ জনসমষ্টি, অপশান বি নাগরিক, অপশান সি নির্দিষ্ট ভূখণ্ড, অপশান ডি সরকার। সঠিক উত্তরটি হবে অপশান এ জনসমষ্টি। 6 নম্বর প্রশ্নটি হলো, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন অপশান এ হেগেল, অপশান বি কান্ট, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি ফিক্টে। সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যারিস্টটল। 7 নম্বর প্রশ্নটি হলো, 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারত ছিল একটি। 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারত ছিল একটি অপশান এ আধা রাষ্ট্র, অপশান বি রাজ্য, অপশান সি উপনিবেশ, অপশান ডি রাষ্ট্র। সঠিক উত্তরটি হবে অপশান সি উপনিবেশ। পরের কোশ্চেনটি হলো, একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে। একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে? অপশান এ 2টি, অপশান বি 1টি, অপশান সি 3টি, অপশান ডি অনেকগুলি। সঠিক উত্তরটি হবে অপশান বি 1টি। পরবর্তী কোশ্চেনটি হলো, শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হলো রাষ্ট্র। বলেছেন শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হলো রাষ্ট্র। বলেছেন অপশান এ মার্কস, অপশান বি উইলোবি, অপশান সি বার্জেস, অপশান সি লেনিন। সঠিক উত্তরটি হবে অপশান এ মার্কস। পরবর্তী প্রশ্নটি হলো, ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন। ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন অপশান এ রুশো, অপশান বি উইলোবি, অপশান সি প্লেটো, অপশান ডি অ্যারিস্টটল। সঠিক উত্তরটি হবে অপশান এ রুশো। পরবর্তী প্রশ্নটি হলো, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে মনে করতেন। রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে মনে করতেন অপশান এ মার্কস, অপশান বি লেনিন, অপশান সি জার্মান দার্শনিক টিটসকে, অপশান ডি সিলি। সঠিক উত্তরটি হবে অপশান সি জার্মান দার্শনিক টিটসকে। পরবর্তী কোশ্চেনটি হলো, রাষ্ট্রের সার্বভৌমিকতা
রাষ্ট্রের সার্বভৌমিকতা? অপশান এ আভ্যন্তরীণ, অপশান বি বাহ্যিক, অপশান সি বাহ্যিক ও আভ্যন্তরীণ, অপশান ডি আন্তর্জাতিক। সঠিক উত্তরটি হবে অপশান সি বাহ্যিক ও আভ্যন্তরীণ। এটা একটু বলি, রাষ্ট্রের সার্বভৌমিকতা রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য যেটা রাষ্ট্র প্রয়োগ করে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকেই। পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র? নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি বাংলাদেশ, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি রাষ্ট্রসংঘ। সঠিক উত্তরটি হবে অপশান বি বাংলাদেশ। পরবর্তী প্রশ্নটি হলো, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন অপশান এ উইলসন, অপশান বি গার্নার, অপশান সি ল্যাস্কে, অপশান ডি বার্জেস। সঠিক উত্তরটি হবে অপশান বি গার্নার। পরবর্তী প্রশ্নটি হলো, রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন, রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন অপশান এ গার্নার, অপশান বি হবস, অপশান সি গেটেল, অপশান ডি লিকক। সঠিক উত্তরটি হবে অপশান ডি লিকক। পরবর্তী কোশ্চেনটি হলো, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো অপশান এ আইনের ক্ষমতা, অপশান বি সার্বভৌমিকতা, অপশান সি বিচারের ক্ষমতা, অপশান ডি সরকারি ক্ষমতা। সঠিক উত্তরটি হবে অপশান বি সার্বভৌমিকতা। পরবর্তী প্রশ্নটি হলো, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা অপশান এ উড্রো উইলসন, অপশান বি নিকোলো ম্যাকিয়াভেলি, অপশান সি ডেভিড ইস্টন, অপশান ডি হবস। সঠিক উত্তরটি হবে অপশান বি নিকোলো ম্যাকিয়াভেলি। পরবর্তী প্রশ্নটি হলো, কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র? বলেছেন কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র বলেছেন অপশান এ ডেভিড ইস্টন, অপশান বি সিসেরো, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি সিলি। সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্নটি হলো, অল্প সংখ্যক জনসংখ্যা সমন্বিত রাষ্ট্র হলো, অল্প সংখ্যক জনসংখ্যা সমন্বিত রাষ্ট্র হলো অপশান এ চীন, অপশান বি ভারত, অপশান সি পানামা, অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হবে অপশান সি পানামা। পরবর্তী প্রশ্নটি হলো, সম্মিলিত জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ অপশান এ একাধিক রাজ্যের সমষ্টি, অপশান বি রাষ্ট্র, অপশান সি রাষ্ট্রীয় সংঘ, অপশান ডি সরকারি প্রতিষ্ঠান। সঠিক উত্তরটি হবে অপশান সি রাষ্ট্রীয় সংঘ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমি আসছি দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনায়। প্রথমে আমি আজকের ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে। আচ্ছা, তোমরা প্রথম অধ্যায়ে পড়েছিলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, আর দ্বিতীয় অধ্যায়ে কিন্তু পড়বে রাষ্ট্রের সংজ্ঞা। দুটো কিন্তু আলাদা জিনিস, একটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর একটা হচ্ছে কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা। তো চলো আলোচনা করা যাক রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্রের সংজ্ঞা দেওয়ার আগে রাষ্ট্র শব্দটির প্রথম প্রয়োগ কিভাবে হয়েছিল তা নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম রাষ্ট্র শব্দটির কথা বলেন টিউটনরা। গ্রিক ও রোমান দার্শনিকরা পোলিস ও সিভিটাস বলতে যা বুঝিয়েছিলেন সেটি ছিল নগর রাষ্ট্র, অর্থাৎ সিটি স্টেট। আর টিউটনরাই যে বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন তারা এরূপ রাষ্ট্রকে আবার বলতেন স্টেটাস। এরপর ১৬শ শতাব্দীতে ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্র শব্দটির ব্যবহার করেন। তাহলে আমরা গ্রিক আর রোমান দার্শনিকদের যে পোলিস আর সিভিটাস থেকে যে নগরাষ্ট্রের কথাটা প্রথম শুরু হয়েছিল, তারপর এসেছিল টিউটনরা বৃহদায়তন রাষ্ট্রের কথা নিয়ে,
সর্বশেষ আমরা বুঝতে পারলাম যে ম্যাকিয়াভেলি কিন্তু আধুনিক রাষ্ট্র শব্দটার উৎপত্তি ঘটিয়েছিলেন। এবার আমরা আগের অধ্যায়ে কিন্তু পড়েছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে অনেক মতবিরোধ বলো যাই বলো, মতের ঐক্যটা কিন্তু ছিল না। এক একজন রাষ্ট্রবিজ্ঞানী এক এক রূপে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছিলেন। ঠিক একইভাবে রাষ্ট্রেরও কিন্তু এরকম বিভিন্ন সংজ্ঞা রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দার্শনিক রাষ্ট্রের সংজ্ঞাকে এক একভাবে বর্ণনা করেছেন। রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। অতএব বলা যায় যে রাষ্ট্রের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। কাজেই রাষ্ট্রের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। যেমন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র। আবার বোদার মতে রাষ্ট্র হল পরিবার ও তার ধন সম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বার্জেসের মতে রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি। আবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলেছেন। দেখো, আমি পরপর কয়েকটি রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা কিন্তু তোমাদের বললাম। তোমরা দেখতেই পাচ্ছ যে এক একজন রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু এক এক রকম ভাবে রাষ্ট্রের সংজ্ঞাটাকে বিশ্লেষণ করেছেন। এবার অধ্যাপক গার্নারের দেওয়া সংজ্ঞাটাই সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। যদি রাষ্ট্রের সংজ্ঞা কি বা রাষ্ট্র বলতে আমরা কি বুঝি আমাদের যদি প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু আমাদের এই গার্নারের দেওয়া সংজ্ঞাটিকেই বলতে হবে। তিনি বলেছেন যে রাষ্ট্র হলো এমন একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশই স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে, তাকেই কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারি। তাহলে আমি আবার বলছি যে রাষ্ট্র হবে অতিবৃহৎ বা নাতিবৃহৎ, মানে সেটা বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে, এবং সেটা জনসমাজ থাকবে যেখানে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে এবং বহিঃশক্তির আক্রমণ থেকে সেই রাষ্ট্র রক্ষা পাবে এবং বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটা সরকার থাকবে এবং সেই সরকারের প্রতি সেই রাষ্ট্রের মানুষও কিন্তু আনুগত্য দেখাবে। অন্যদিকে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা বিপরীত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। অতএব এতক্ষণ আমরা যা পড়লাম তার কিন্তু বিপরীত দৃষ্টিকোণ এবার দেখতে পাবো। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে যার নাম উল্লেখ করা যায় তিনি হলেন ডেভিড স্টন। এবার ডেভিড স্টন বলেছেন যে রাষ্ট্রের প্রচলিত সংজ্ঞাগুলি রাষ্ট্রকে আইনগত দিক থেকে বিচার করে। আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করেছেন। অর্থাৎ আচরণবাদীরা কিন্তু আইনগত দিক থেকে সরে গিয়ে রাজনৈতিক ব্যবস্থার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন। আবার মার্ক্সবাদীরা বলতে চেয়েছেন যে শ্রেণী বিভক্ত সমাজে রাষ্ট্র হল শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। লেনিন বলেছেন রাষ্ট্র হলো এমন একটি শ্রেণীর ওপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র, পদানত শ্রেণীগুলিকে এক শ্রেণীর আয়ত্তে রাখার যন্ত্র। অর্থাৎ মার্ক্স এবং লেনিনের আলোচনা কিন্তু অনেকটা মিল লক্ষ্য করা যায়। তারা দুজনেই রাষ্ট্রকে শ্রেণী শোষণের জায়গা বলে উল্লেখ করতে চেয়েছেন, যেখানে সমাজে নিম্ন শ্রেণীর মানুষেরা শোষিত হয় উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা। তো স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারছো যে রাষ্ট্রের সংজ্ঞা কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন,
কেউ রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে বিচার বিশ্লেষণ করেছেন, কেউ আবার রাষ্ট্রকে রাজনৈতিক হাতিয়ারভাবে বিশ্লেষণ করেছেন, আবার কেউ রাষ্ট্রকে আইনগত দিক থেকে বিচার করেছেন। তবে রাষ্ট্রের সংজ্ঞা দিতে হলে গার্নার প্রদত্ত সংজ্ঞাই কিন্তু উল্লেখযোগ্য। তো স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের রাষ্ট্রের সংজ্ঞা কী তার একটি সংক্ষিপ্ত আলোচনা।